হ্যালো এভরিওয়ান, তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকে এই ভিডিওতে পলিটির খুব গুরুত্বপূর্ণ একদম প্রথম যে টপিক, যেটা সংবিধান রচনার পটভূমি, এই সংবিধান রচনার পটভূমি থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসে গিয়েছে এবং গুরুত্বপূর্ণ যে আসন্ন পরীক্ষাগুলোই আসার মধ্যে। কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে যেমন ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, কেপি, মিসলেনিয়াস, পিএসসি সমস্ত পরীক্ষাগুলোতে যে কোশ্চেনগুলো আসে পলিটি থেকে, সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। শুধু যে কোশ্চেন নয়, কোশ্চেনের সঙ্গে রিলেটেড যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে যতটা সম্ভব এই সেশনে কিন্তু আমি আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। তোমাদের প্রত্যেককে এসবি ইনস্টিটিউটে ওয়েলকাম জানাচ্ছি। শুরু করছি আজকের যে পলিটির গুরুত্বপূর্ণ একটা সেশন, এমসিকিউ সেশন। আমি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের করাবো। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই আমাদের কিন্তু কমেন্টে সেটাও কিন্তু জানাতে ভুলো না। চলো শুরু করা যাক। প্রথমে কি প্রশ্ন রয়েছে সেটা আমরা দেখে নেব। প্রথমে আমাদের প্রশ্ন রয়েছে, দেখো কি বলছে। ভারতীয় সংবিধান, প্রথমে কি বলছে, ভারতীয় সংবিধান প্রণয়নে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে গভীরভাবে প্রভাব ফেলেছিল। এখানে কোনটি, দেখো কতগুলি বিষয় রয়েছে। একটা হচ্ছে ব্রিটিশ সংবিধান, আইরিশ সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, ভারত শাসন আইন 1935। এখানে এই যে সঠিক উত্তরটা কিন্তু হচ্ছে তোমাদের ঘ বা অপশন ডি, এই 1935 সালের ভারত শাসন আইন। অনেকগুলি ভারত শাসন আইন আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে 1935 ভারত শাসন আইন। কেন এই যে বলছে, দেখো প্রণয়ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সবচেয়ে গভীরভাবে প্রভাব ফেলেছিল। তোমরা প্রত্যেকেই জানো ভারতের যে সংবিধান, সেই ভারতের সংবিধানকে বলা হয় ব্যাগ অফ বড়োয়িং। কারণ ভারতের সংবিধান কিন্তু বিভিন্ন দেশের সংবিধান ও আইন থেকে কি করা হয়েছে, অনুকরণ এবং অনুসরণের মাধ্যমেই কিন্তু তৈরি হয়েছিল আমাদের ভারতীয় সংবিধান। সেই জন্য তার মধ্যে যে 1935-এর ভারত শাসন আইন রয়েছে, সেই ভারত শাসন আইন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে 1935-এর ভারত শাসন আইন। তোমাদের যখনই কোনো গুরুত্বপূর্ণ আসবে, যদি কোনো আইন বলা হয় যে কোন আইন ভারতীয় সংবিধান রচনায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল বা কোন আইনের ভূমিকা বা গুরুত্ব অপরিসীম, তখন কিন্তু তোমরা একদম নিশ্চিন্তে 1935-এর ভারত শাসন আইনকে মার্ক করবে। ঠিক আছে, পরের কোশ্চেনটি দেখো। বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতে সাম্প্রদায়িক নির্বাচক মণ্ডলী প্রবর্তন করেছিল। খুব ভালো করে বুঝতে হবে যে সাম্প্রদায়িক নির্বাচক মণ্ডলী অর্থাৎ কি, যে ধর্মীয় ভিত্তিতে বা সম্প্রদায়গতভাবে আলাদা আলাদা নির্বাচন পদ্ধতি বলা যেতে পারে বা নির্বাচনী ব্যবস্থা, এটা কোন আইনের মাধ্যমে কিন্তু ভারতে তৈরি হয়েছে। যদি সেটা দেখে আমাদের কি কি অপশন রয়েছে। অপশন রয়েছে ভারতীয় পরিষদীয় আইন 1861, ভারতীয় পরিষদ আইন 1892, ভারতীয় পরিষদ আইন 1909, ভারত শাসন আইন 1935। সবকটার এর ভিতরে সঠিক উত্তরটা কিন্তু হচ্ছে কি, যে 1919-এর কি ভারতীয় পরিষদীয় আইনটা হচ্ছে সঠিক। এখানে কিন্তু দুটো টুইস্ট আছে, যেটা কি, যে সাম্প্রদায়িক নির্বাচক মন্ডলী কিন্তু এই যে 1919-এ প্রথম কিন্তু মুসলিমদের জন্য কিন্তু, মানে শুধুমাত্র এই যে 1919-এর যে ভারতীয় পরিষদীয় আইন, যেটাকে বলা হয় যে কি, যে 1919-এর যে, সরি এটা 1909-এর যেটা, এটাকে মরলে মিন্টো সংস্কারও কিন্তু বলা হয়। ভালো করে মনে রাখতে হবে, এই 1919-এর এই যে পরিষদ, এটাকে কিন্তু কি মরলে মিন্টো সংস্কার আইনও কিন্তু বলা হয়। আর এই আইনের মাধ্যমে কিন্তু ভারতের প্রথম কি করা হয়েছিল, যে সাম্প্রদায়িক নির্বাচক মন্ডলী। এই সাম্প্রদায়িক নির্বাচন মন্ডলী বলতে প্রথম কিন্তু মুসলিম সম্প্রদায়ের কিন্তু যে সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয়, কিন্তু সেটা হচ্ছে 1909-এর ভারতীয় পরিষদীয় আইনের মাধ্যমে, যে আইনকে বলা হচ্ছে কি মরলে মিন্টো সংস্কার আইনও কিন্তু বলা হচ্ছে। কি বললাম, বুঝে গেছে? প্রত্যেকটা বিষয় পরিষ্কার হয়েছে। এবার আসছি পরবর্তী কোশ্চেন। বলছে কে প্রথম ভারতীয়দের জন্য একটি নিজস্ব সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদ গঠনের দাবি তোলেন। তাহলে গণপরিষদ কি, গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা। ঠিক আছে, এই গণপরিষদের আরো একটা নাম পরীক্ষাতে আসে, আর একটা নাম কি গণপরিষদের আর একটা নাম হচ্ছে সংবিধান সভা। এই যে সংবিধান সভার যে ব্যাপারটা, সেটা ছিল না পরাধীন ভারতে। কারণ ভারত পরাধীন ছিল প্রায় 200 বছর ধরে। এই 200 বছর ধরে পরাধীন থাকার পরে কিন্তু কি, যখন রাজনৈতিক নেতৃত্ব, তৎকালীন যে রাজনৈতিক নেতৃত্বরা বুঝতে পেরেছিল যে কি,
যে না ভারত কিন্তু স্বাধীন হতে চলেছে। এবং তারা এটাও বুঝতে পেরেছিল যে ভারত স্বাধীন হওয়ার সঙ্গে, সঙ্গে যদি একটা সিস্টেমেটিক ওয়েতে যদি ভারত পরিচালিত না হতে পারে তাহলে কিন্তু কি হবে? তাহলে কিন্তু ব্রিটেনের যে বা ব্রিটিশদের যা বুদ্ধি, যে দূরদৃষ্টিটা মানে দূরদর্শিতা নিয়ে ওরা আরকি ভারতের স্বাধীনতাকে দিতে চেয়েছিল। সহজে তো তারা দিতে চায়নি। অত্যন্ত দোলাচলের মধ্যে এবং বিপ্লবীদের আ চাপে পড়েই কিন্তু তারা স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল ভারতীয়দের। তবে ভারতীয় তৎকালীন যে রাজনৈতিক নেতৃত্ব বা ব্যক্তিত্বরা তারা কিন্তু অত্যন্ত দূরদৃষ্টি দিয়েই ভেবেছিলেন। কারণ তারা কিন্তু এটাও ভেবেছিলেন স্বাধীনতা পেয়ে যদি এরকম অবস্থায় থাকি তাহলে কিন্তু ভারত চলতে পারবে না। তার জন্য কি দরকার? আইনের বই। সেই আইনের বই তৈরি হওয়ার জন্যই প্রয়োজন হয়েছিল এই গণপরিষদ রচনা করা। তার জন্য অনুমোদন নিতে হয়েছিল সেটাও কিন্তু আমাদের যে কনসেপ্টের ক্লাস আছে সেখানে কিন্তু আমি সংবিধান রচনার পটভূমি পড়িয়েছি তোমরা সেখানে দেখলেও কিন্তু বুঝতে পারবে। কি বললাম বুঝে গেছি? তাহলে এই যে সংবিধান রচনার উদ্দেশ্যে কিসের দরকার হয়েছিল? গণপরিষদ গঠনের। এই গণপরিষদ গঠনের দাবি কিন্তু জানাতে হয়েছিল ব্রিটিশ সরকারের কাছে। তারা কিন্তু অনেক আ কাঠখড় পোড়ানোর পরে তারা কিন্তু অনুমোদন দিয়েছিল। সহজে অনুমোদন দেয়নি। এই যে সংবিধান সভা, এই সংবিধান সভার দাবিটা তো ১ম এ কে তুলেছে? এটা কিন্তু বহুবার পরীক্ষাতে এসেছে। সেটা হচ্ছে এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ রয়। ঠিক আছে? কিছু, কিছু জায়গাতে এম.এন. রয় পেতে পারো। ঠিক আছে? এই যে এম.এন. রায় বলে এরকম অপশনও তোমরা কিন্তু পেতে পারো। ঘাবড়ে যাওয়ার দরকার নেই। মানবেন্দ্রনাথ রায়। তিনি একজন কমিউনিস্ট ব্যক্তিত্ব। কি বললাম বুঝে গিয়েছে বিষয়টা? তাহলে সঠিক উত্তর হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। এরপরে যে মানবেন্দ্রনাথ এই দাবিটা করার পরে জাতীয় কংগ্রেস আরকি জাতীয় কংগ্রেসও কিন্তু তাদের সর্বদলীয় বৈঠক কিন্তু অর্থাৎ এটাকে অথরাইজ করে আরকি। যেহেতু তৎকালীন যে প্রভাবশালী রাজনৈতিক দল ছিল আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা। ঠিক আছে? তাহলে ১ম কিন্তু করেছিল কে? সংবিধান রচনার জন্য যে গণপরিষদের দাবি সেটা কিন্তু জানিয়েছিল মানবেন্দ্রনাথ রায় 1934 এ। ঠিক আছে? এটা কিন্তু ১৯০০ এটা যতদূর এটা হচ্ছে ১৯৩৪ সালে। ১৯৩৪ সালে এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ রায়। পরিষ্কার হয়েছে প্রত্যেকটা কোশ্চেন। তোমাদের যদি কোনো জায়গায় কোনো কোশ্চেন রিলেটেড কোনো বিষয় তোমাদের অসুবিধা হয়ে থাকে, বুঝতে না পেরে থাকো তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। পরের কোশ্চেনটি দেখি। বলছে দেখো কি বলছে ভারতের গণপরিষদ। একটুখানিতেই আগের কোশ্চেনে বললাম গণপরিষদ কিসের জন্য গঠিত হয়েছে? আমাদের সংবিধান রচনার যে কাজটা করার দরকার ছিল সেজন্য। বলছে নিচের কোন পরিকল্পনার অধীনে গঠিত হয়েছিল? পরিকল্পনা মানে কি? মানে কোন পরিকল্পনা যে আরকি ব্রিটিশ সরকারের কাছে আমি বললাম যে কি তাদের কাছে কিন্তু অনুমোদন নিতে হয়েছিল যে গণপরিষদ গঠন করা হবে। সেই গণপরিষদ কি করবে? না ভারতের সংবিধান রচনা করবে। তাদের জন্য একটা পরিকল্পনা নয়। এটা কিন্তু কি? এটা দাবি জানানোর পরে কিন্তু ব্রিটিশ সরকার পাঠিয়েছিল তাদের যে প্রতিনিধি তাদের। সেই প্রতিনিধিরা কোন পরিকল্পনা? এটা কিন্তু পরীক্ষাতে বহুবার এসেছে। যদি আমরা খুব ভালোভাবে দেখি সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশনগুলো দেখে নিই। একটা হচ্ছে ক্রিপস মিশন রয়েছে 1942 সালটা মনে রাখবে। ক্যাবিনেট মিশন রয়েছে 1946 তারপরে মাউন্টব্যাটেন প্ল্যান রয়েছে 1947 ওয়াভেল প্ল্যান রয়েছে 1945 প্রত্যেকটাই কিন্তু এখানে প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ। তবে এখানে তোমাদের সঠিক উত্তর হচ্ছে ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন কত? 1946 এই ক্যাবিনেট মিশন কিন্তু কি ভারতে আসছে 1946 এ 1946 এর কবে? না 24 মার্চ 24 মার্চ। ঠিক আছে? আর কি? আর এই গণপরিষদ কবে গঠিত হচ্ছে? না 1946 এর কত 6 ডিসেম্বর মানে 6 ডিসেম্বর। এটা কিন্তু গণপরিষদ গঠিত হচ্ছে। আর এই ক্যাবিনেট মিশনের যে সদস্যরা তারা কিন্তু মনে রাখতে হবে একটা হচ্ছে কি পেথিক লরেন্স একজন হচ্ছে পেথিক লরেন্স, এভি আলেকজান্ডার আর হচ্ছে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। এই কজন কিন্তু ছিলেন কিন্তু এই ক্যাবিনেট মিশনের সদস্য। কি বললাম বুঝে গেছে প্রত্যেকে? খুব সহজভাবে প্রত্যেকটা টপিক বুঝতে হবে এবং এই টপিক রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলোও কিন্তু নিতে হবে। চলো। আচ্ছা। তারপরে দেখো এই যে তাহলে ক্যাবিনেট মিশন গেল আর মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি যেটাকে এই মাউন্ট ব্যাটেন পরিকল্পনা আরো একটা নাম রয়েছে যেটাকে কি বলা হচ্ছে যেটাকে কিন্তু জুন পরিকল্পনা বলা হয় এটা কিন্তু মনে রাখবে তোমরা জুন পরিকল্পনা বলা হয় যে পরিকল্পনা কি করেছিল আমাদের ভারতকে আর কি দ্বিখণ্ডিত করে দিয়েছিল আর কি ঠিক আছে আর কি ওয়াভেল প্ল্যান রয়েছে 1945 এ এই ওয়াভেল প্ল্যান কি এই ওয়াভেল প্ল্যানটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে ভারত বিভাজনের জন্য গুরুত্বপূর্ণ ঠিক নয় যে ভারত এবং যে আর কি জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে যে বিবাদ লেগেছিল সেই বিবাদ দূর করার জন্য কিন্তু আর কি ওয়াভেল প্ল্যান 1945 এ কিন্তু মানে এটা আলোচনা সভায় যে একটা
বসার যে আর কি ব্যাপার সেটা কিন্তু ঘটিয়েছিল এই যে ওয়াভেল প্ল্যানের মাধ্যমে। আর ক্রিপস মিশন কিন্তু এই গণপরিষদের যে দাবি সেই দাবি মেটানোর জন্য প্রথম অবস্থায় 1945 কিন্তু ক্রিপস মিশন আসে আর কি। এই ক্রিপস মিশন ব্যর্থ হলে তারপরে কিন্তু ক্যাবিনেট মিশন ফাইনালি আসে যে কি না ভারতীয়দের গণপরিষদের দাবিকে কিন্তু মেনে নিতে হবে আর কি। সেটা কিন্তু 1945 এটা কিন্তু গুলিয়ে ফেলবে না। আর ক্যাবিনেট মিশনের যে সদস্যরা তারা ছিল কিন্তু কি বললাম, প্যাট্রিক লরেন্স, এভি আলেকজান্ডার এবং স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এই তিনজন কিন্তু সদস্য ছিল ক্যাবিনেট মিশন পরিকল্পনাতে। কি বললাম বোঝা গেছে? প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। আর আরো একটা জিনিস, এই ক্যাবিনেট মিশন প্ল্যানে কিন্তু কি হয়েছিল, ভারতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। অন্তর্বর্তী সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট, বুঝে গেল? যেটা আমরা দেখি যে ইন্টারিম বাজেট মানে অন্তর্বর্তী বাজেট, কিছুদিন আগে যে কি হয়েছিল যে বাংলাদেশে গঠিত হয়েছিল কত যে অন্তর্বর্তী সরকার, অর্থাৎ নির্বাচন ছাড়াই যে আর কি সরকার পরিচালনা করার দায়িত্ব যে পরিষদ বর্গের হাতে দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে কিন্তু অন্তর্বর্তী সরকার, যেটা ভারতে গঠিত হয়েছিল কত 1946 সালে। কি বললাম বুঝে গেছে? তাহলে এখান থেকে আমরা কতগুলো ইনফরমেশন পাচ্ছি। একটা হচ্ছে 1946 6 ডিসেম্বরে গণপরিষদ গঠিত হচ্ছে, অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে 1946 এ, ক্যাবিনেট মিশন প্ল্যান আসছে কত 1946 এ, কবে না 24শে মার্চ। পরিষ্কার বোঝা গেল? এটাই কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন করছে, যার ফলে আর কি পরিষ্কার হয়েছে প্রত্যেকটা বিষয়। কি বললাম আর কি, এই মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি করেছিল, আমাদের দেশ বিভাজন করে দিয়েছিল, ঠিক আছে? মানে মুসলিম সম্প্রদায়ভুক্ত আর কি পাকিস্তান এবং হিন্দু সম্প্রদায়ভুক্ত আর কি ভারত, এই দুটো ভাগে কিন্তু ভাগ করে দিয়েছিল। তারপরে কি হচ্ছে ওভেল প্ল্যান, যেটাকে এই মাউন্ট ব্যাটেন প্ল্যানটাকে কিন্তু জুন পরিকল্পনা বলা হচ্ছে। মাউন্ট ব্যাটেন কিন্তু 1947 তেসরা জুন এসেছিল, ঠিক আছে? তেসরা জুন, সেই জন্য কিন্তু এটাকে কিন্তু কি বলা হয়, এটা কিন্তু জুন প্ল্যানও বলা হয়। হয়ে গেছে বিষয়টা? তাহলে প্রত্যেকটা বিষয় তোমরা যখন এই এমসিকিউ কিন্তু কেউ কখনো মুখস্থ করবে না, কিন্তু এমসিকিউর সাথে সাথে যে বিষয়গুলো টপিকগুলো তোমরা যখন রিভিশন করবে সেগুলোকে কিন্তু মনে করার চেষ্টা করবে। আর তার জন্যই তো কিন্তু এসবি ইনস্টিটিউটে এমসিকিউ সেশন কিন্তু চালু করা হয়েছে, যেটা কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে থাকবে। এটা কিন্তু শুধু যে আর কি পলিটির তা নয়, প্রত্যেকটা বিষয়ে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে, যেমন কি হিস্ট্রি হবে তোমাদের, জিওগ্রাফির হচ্ছে, জিকের একদম গড়ে জিকের কিন্তু ক্লাস হচ্ছে, প্রত্যেকটা টপিকের কিন্তু বিষয়, পলিটিটা তো আমি করাবো এবং ইংরাজির বিষয়টাও হবে, কিন্তু প্রত্যেকটা বিষয় যে প্র্যাকটিস সেশন কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু চ্যানেলে আসতে থাকবে। তোমরা কিন্তু সেই জন্য এসবি ইনস্টিটিউটের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। চলো নেক্সট দেখি কি বলছে, গণপরিষদের প্রথম বা অস্থায়ী সভাপতি কে? গণপরিষদ গঠন হলো কবে? 1946 এ, তাই তো 6 ডিসেম্বর। এই গণপরিষদের প্রথম অধিবেশন হচ্ছে কত 9 ডিসেম্বর গেল, কত 1946 সালে। 1946 সালে 9 ডিসেম্বর হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশন। এই প্রথম অধিবেশনে কি তৎকালীন কি হচ্ছে, যে সভাপতি 6 ডিসেম্বর যেহেতু কি হচ্ছে আমাদের প্রথম গণপরিষদ গঠিত হচ্ছে, তার দুদিন পরে বা 3 দিন পরে 9 ডিসেম্বর প্রথম অধিবেশন হচ্ছে। এই অধিবেশনে যেহেতু সভাপতি নির্ধারিত ছিল না, কিন্তু তৎকালীন রাজনৈতিক নেতৃত্বরা বুঝেছিলেন যে কোনোভাবেই কিন্তু সময় নষ্ট করা যাবে না, সেই জন্য কিন্তু তারা অস্থায়ী সভাপতি কাকে করেছিলেন, ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে। কারণ ওই সবার সবচাইতে বয়স জ্যেষ্ঠ ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা, সেই জন্য সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি করেই কিন্তু সবার কার্য পরিচালনা করা হয়েছিল। তারপরে কিন্তু রাজেন্দ্র প্রসাদ কি 11 ডিসেম্বর গণপরিষদের স্থায়ী সভাপতি হয় আর কি, ঠিক আছে? মনে রাখবো তাহলে কি এখানে গণপরিষদের প্রথম বা অস্থায়ী সভাপতি কে হয়েছিলেন, তো আমরা বলবো কি সচ্চিদানন্দ সিনহা, বহুবার পরীক্ষাতে এসেছে। আর স্থায়ী সভাপতি কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কিন্তু কবে থেকে, সেটা হচ্ছে 11 ডিসেম্বর থেকে আর কি। এটা কিন্তু তোমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। চলে আসছি, ভারতীয় জাতীয় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে গণপরিষদ গঠনের দাবি জানায় কবে? জাতীয় কংগ্রেস, তাহলে প্রথমে আমি কি বলেছিলাম, প্রথমে কিন্তু দাবি জানিয়েছিল এম রায় 1935-এ। তারপরেই কিন্তু জাতীয় কংগ্রেস তাদের যে আর কি সর্বদলীয় বৈঠক, সেই বৈঠকে কিন্তু কি এই যে জাতীয় কংগ্রেস যে গণপরিষদ গঠনের যে দাবিটা, সেটা কিন্তু তারা আর কি জাতীয় কংগ্রেস তাতে অনুমোদন দেয়। সেটা হচ্ছে 1935 সালে কিন্তু। আর এই যে 1934 সালে কি রায় কিন্তু এই দাবিটা জানিয়েছিল, জাতীয় কংগ্রেস কিন্তু এটা অনুমোদন দেয় 1935, এটা কিন্তু মনে রাখতে হবে। বোঝা গেল? আর 1938-এ কি হচ্ছে হরিপুরা কংগ্রেস, ওই হরিপুরা কংগ্রেসের যে সম্মেলন বা অধিবেশন,
সেই অধিবেশনে কিন্তু কি হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি হচ্ছে। কি বললাম বুঝে গেছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে 1938-এ হরিপুরা কংগ্রেস। এই হরিপুরা কংগ্রেসে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হচ্ছে। আর এটা হচ্ছে 1940-এ রামগড় কংগ্রেসের অধিবেশন, গুরুত্বপূর্ণ রয়েছে প্রত্যেকটাই। তারপরে আসি, কোন আইনের বলে ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়? কোন আইন বলে? খুব গুরুত্বপূর্ণ আর একটা কোশ্চেন। বলছে ভারতীয় পরিষদ আইন 1909, ভারত শাসন আইন 1919, আর ভারত শাসন আইন 1935, ভারতীয় স্বাধীনতা আইন 1947। সঠিক উত্তরটা কিন্তু হচ্ছে যে কি না, ভারত শাসন আইন 1999। এই 1999 যেটাকে বলা হয় যে কি মন্টেগু চেমসফোর্ড আইন, এই বা মন্টেগু চেমসফোর্ড সংস্কার, এর মাধ্যমে কিন্তু ভারতে কি হচ্ছে যে না, ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা কিন্তু চালু হয়ে যাচ্ছে। কি বললাম বুঝে গিয়েছে? আবার বলছি যে কোন আইনের মাধ্যমে দ্বৈত শাসন ব্যবস্থার কথা বললেই কিন্তু আমরা বলবো ভারত শাসন আইন 1999। যদিও এর আগে প্রিভিয়াসলি কিন্তু আর কি 1999 মানে আর কি দ্বৈত শাসন ব্যবস্থা এক প্রকার চালু হয়েছিল, কিন্তু সেটা কিন্তু আবার রদ হয়ে যায় যখন 1858-তে আর কি, ঠিক আছে, সিপাহী বিদ্রোহের পরবর্তীতে যখন আর কি যে মানে ইন্ডিয়া মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে যখন ক্ষমতা কেড়ে নেওয়া হয় আর কি, ঠিক আছে, ব্রিটিশ সরকার দ্বারা, তখন কিন্তু সেই দ্বৈত শাসন ব্যবস্থা কি হয়ে যায়, সেটা কিন্তু রদ হয়ে যায়। কিন্তু এখন তোমাদের এই কোশ্চেন অনুযায়ী কিন্তু সঠিক উত্তর হবে ভারত শাসন আইন 1999, 1919-এর ভারত শাসন আইন, যেটাকে কি বলা হয়, যেটাকে কিন্তু বলা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড আইন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। হলো। প্রত্যেকটা টপিকের সঙ্গে কিন্তু আরো প্রচুর ইনফরমেশন আছে প্রত্যেকটা টপিকেই। তারপরে ভারতীয় সংবিধানকে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বন্টন নিম্নলিখিত কোন পরিকল্পনার উপর ভিত্তি করে হয়েছে? ক্ষমতার বন্টন খুব ভালো করে, মরলে মিন্টো সংস্কার 1909, মন্টেগু চেমসফোর্ড আইন এবং ভারত শাসন আইন 1935 এবং স্বাধীনতা আইন। সঠিক উত্তর কিন্তু এটা হচ্ছে কি ভারত শাসন আইন 1935। কি হয়েছে যে না, রাজ্য সংবিধানে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতার কিন্তু বন্টন হয়ে গিয়েছিল, যেটাকে আর কি এক কথায় বলা যেতে পারে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের যে ব্যাপারটা আর কি, ঠিক আছে, যে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বন্টন হয়েছিল কত, ভারত শাসন আইন 1935 অনুযায়ী। কি বললাম বুঝে গেছে? তারপরে তারপর দেখো ভারতীয় আইনসভাকে প্রথমবারের মতো দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছিল। প্রথম ভারতীয় আইনসভাকে প্রথমবারের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছিল নিম্নোক্ত আইন দ্বারা। কোন আইনটা দ্বারা? একটা হচ্ছে 1892 সালের ভারতীয় পরিষদীয় আইন দ্বারা, 1909 সালের ভারতীয় পরিষদীয় আইন দ্বারা, 1919 সালের ভারত শাসন আইন দ্বারা, 1935 সালের ভারত শাসন আইন দ্বারা। সঠিক উত্তর হচ্ছে গ বা সি, 1919 সালের ভারত শাসন আইন দ্বারা। কি বললাম বুঝে গেছি? এই আইন দ্বারা কিন্তু ভারতীয় আইনসভাকে দ্বিখণ্ডিত আর কি করা হয় আর কি, ঠিক আছে, মানে আর কি প্রথমবারের মতো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আর কি করা হয়। তারপরের কোশ্চেন দেখো, ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করে কত সালে? প্রজাতান্ত্রিক রাষ্ট্র রূপে আর কি, অর্থাৎ যে প্রজা, আমরা জানি যে ভারত আর কি কি যে গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ঠিক আছে, সেটা কোথায় লেখা আছে না, আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে কিন্তু লেখা আছে। এই প্রস্তাবনাতেই কিন্তু লেখা আছে যে প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করছে, সেটা কিন্তু কি এই প্রজাতন্ত্র। তাহলে আমরা যখন সংবিধানের মধ্যেই রয়েছে কি প্রস্তাবনা, আর এই প্রস্তাবনাকে বলা হচ্ছে কি সংবিধানের মুখবন্ধ বলা হচ্ছে। তাহলে এই সংবিধানের মুখবন্ধ যখন বলা হচ্ছে, সেই যে সংবিধান যবে কার্যকর হচ্ছে, কত সালে সংবিধান কার্যকর হচ্ছে না, 1950s, 1950-এর কত, 1950-এর 26শে জানুয়ারি, তাই তো? তাহলে সেই 1950 সালেই কিন্তু ভারত কি হচ্ছে প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করছে বিশ্বের দরবারে। কি বললাম বুঝে গেছে? তাহলে প্রত্যেকটা, আর 1949 আমরা প্রত্যেকেই জানি 1949-এর কি, 1949-এর 26শে নভেম্বর কি হয়েছিল না, 1949-এর 26শে নভেম্বর হয়েছিল কি সংবিধান গৃহীত হয়েছিল, সংবিধান গৃহীত হয়েছিল। এই ভুলটা কিন্তু অনেকেই করে যে সংবিধান গৃহীত হওয়ার যে ব্যাপারটা, আর 1950-এর 26শে জানুয়ারি কিন্তু কি হয়েছিল, সংবিধান কার্যকর হয়েছিল। দুটোই কি, একটা হচ্ছে 26শে নভেম্বর, একটা হচ্ছে 26শে জানুয়ারি, একটা 49 আর একটা 50। কি বললাম বুঝে গেল? চলো দেখা যাক। আচ্ছা, আজকের যে এমসিকিউ সেশন ছিল, যতগুলি কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো শেষ হয়েছে, সেগুলো আলোচনা করলাম প্রত্যেকটা টপিক নিয়ে।
তোমাদের যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি এমন কোনো এক্সেপশনাল কোশ্চেন থাকে তোমরা কিন্তু সেগুলো আমাদেরকে করতে পারো। সে বিষয়ে কিন্তু আমরা তোমাদের উত্তর দিয়ে দেবো কমেন্টের মাধ্যমে। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং দেখতে থাকো এসবি ইনস্টিটিউট। আমাদের কিন্তু এসবি ইনস্টিটিউটে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে। আর আরেকটা হচ্ছে আপার প্রাইমারি, দুটো আলাদা আলাদা ব্যাচ, কিন্তু নতুন ব্যাচ শুরু হচ্ছে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে, অর্থাৎ এই জুন মাসেরই দ্বিতীয় সপ্তাহ থেকে। যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই আমাদের যে ইনস্টিটিউটের যে অফিসিয়াল নাম্বার আছে সেখানে ফোন করবে, ফোন করে যাবতীয় তথ্য নিয়ে নিতে পারো, বা হোয়াটসঅ্যাপ করেও যাবতীয় ডিটেল নিতে পারো। খুবই সামান্য টাকায় তোমাদের জন্য কলকাতা পুলিশের ব্যাচ রাখা হয়েছে। তোমরা ভর্তি হয়ে যেতে পারো এবং তোমাদের নিশ্চিত সাফল্য আসতেই পারে তোমরা যদি সঠিক পরিশ্রম করতে পারো। সেজন্য আমরা কিন্তু বদ্ধপরিকর। থ্যাংক ইউ। তাহলে দেখা হচ্ছে, তোমরা যারা যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। ক্লাস শুরু হবে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।